আজ গল্পসারের আসরে যে মানুষটির কথা বলবো সে মানুষটির জন্ম 1571 খ্রিস্টাব্দে এবং পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন 1630 খ্রিস্টাব্দে, অর্থাৎ 59 বছরের জীবন। এই মানুষটি ত্রান্তিকের ছেলে থেকে আধুনিক বিজ্ঞানের অন্যতম জনক হয়েছিলেন। তোমরা মানুষটিকে কি চিনতে পারো? মানুষটির ছবি দেখে মনে হয় তোমরা চিনতে পারবে না, পরিচিত মুখ নয়, কিন্তু এই মানুষটির সূত্র তোমরা ফিজিক্যাল সায়েন্স বইতে বা ভৌত বিজ্ঞানে পড়েছ। হ্যাঁ, এই মানুষটির নাম জোহান কেপলার। তাকে বলা হয় বিশ্বের বিজ্ঞান সৌধের অন্যতম স্থপতি। জ্যোতির্বিজ্ঞানে তার অবদান আজও আমরা সশ্রদ্ধ চিত্তে স্মরণ করি। নামটা আবার বলি, জোহান্স কেপলার। জন্মেছিলেন 1571 খ্রিস্টাব্দে জার্মানির দক্ষিণ পশ্চিমের উইল শহরে। ভাবতে অবাক লাগে যে জোহান কেপলার আধুনিক বিজ্ঞানের অন্যতম জনক। তাদের পারিবারিক পেশা ছিল ডাইনি তন্ত্র। আবার বলি, পারিবারিক পেশা ছিল ডাইনি তন্ত্র। তখনকার দিনে এই তন্ত্রটিকে পেশা হিসেবে গ্রহণ করা হতো। অন্ধবিশ্বাসের বিভীষিকাময় স্যাঁতস্যাঁতে পরিবেশের মধ্যে জোহান কেপলারের প্রথম শৈশবের দিনগুলি অতিবাহিত হয়। তার পিতা এবং পিতামহ মানে ঠাকুরদাদা ছিলেন কুখ্যাত তান্ত্রিক। মানুষের অজ্ঞতাকে মূলধন করে তারা অর্থ উপার্জন করতেন। কেপলারের ছোটবেলার দিনগুলির কথা ভাবলে কেমন যেন শিউরে উঠতে হয়। সে এক দারুণ দুঃসময়। চোখের সামনে কেপলার দেখতে পেতেন অন্ধকারে কেমন পাল্টে যাচ্ছে তার আপনজনদের চেহারা। তার বাবা ও ঠাকুরদা ঢলঢলে কালো আলখাল্লা পরেছেন, মুখের ওপর কঙ্কালের মুখোশ, দুটি দাঁত বেরিয়ে আছে গদন্তের মতো। তারা চিৎকার করছেন, তাদের হাতে উদ্যত দণ্ড। কোনো একটি ছেলেকে হয়তো ভূতে পেয়েছে। বাবা এবং ঠাকুরদা পালাক্রমে ছেলেটিকে আঘাত করছেন, তার মুখ দিয়ে গ্যাজলা উঠছে। মারতে মারতে ছেলেটিকে আধমরা করে দেওয়া হলো, তবুও সে চুরির কথা স্বীকার করল না। এবার বাবা সর্বশেষ অস্ত্রটি প্রয়োগ করবেন। ভয়ে বিস্ময়ে জোহান কেপলার চোখ বন্ধ করে রেখেছেন, কিন্তু তবুও তাকে এই নারকীয় দৃশ্য দেখতে হবে। এভাবেই নিজের স্নায়ুপুঞ্জকে আরও সাহসী ও শক্তিশালী করে তুলতে হবে। পরবর্তীকালে তাকেই তো এই পরম্পরা উত্তরাধিকার বহন করতে হবে। ফাঁসুরের ছেলে তো ফাঁসুরে হয়, তাহলে তান্ত্রিকের ছেলে তান্ত্রিক হবে। ছোট থেকেই তাই তিনি নিজেকে এই পেশার উপযুক্ত করে তুলতে সচেষ্ট ছিলেন। এটাই ছিল তাদের পরিবারের অলিখিত নিয়ম। শেষ অস্ত্র হিসেবে কেপলারের বাবা কি করতেন শুনলে তোমরা অবাক হয়ে যাবে। কেপলারও ভীত চোখে প্রত্যক্ষ করতেন তার বাবা দুটো ইস্পাতের দণ্ড নিয়ে এলেন, গনগনে আগুনের আঁচে তাদের উত্তপ্ত করলেন, তারপর শটান ঢুকিয়ে দিলেন চোর সন্দেহে ধরে আনা ছেলেটির চোখের মধ্যে। ভেবে দেখো একবার, এক মুহূর্তে ছেলেটি অন্ধ হয়ে গেল। চোখের মণিটি গেলে বাইরে বেরিয়ে আসছে। সমবেত জনতা হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছে। বেচারি জোহান অসহায় ব্যর্থতায় চোখ বন্ধ করতেন। বিড়বিড় করে অস্ফুট আর্তনাদের মধ্যে ক্ষমা প্রার্থনা উচ্চারণ করতেন। কেউ তার কথা শুনতে পেত না। বেজে উঠত ঢাক, কারা না কারা জিতে গেছেন, জিতে গেছেন তার ডাইনি বাবা। ছেলেটি কবুল করেছে, হ্যাঁ আমি স্বীকার করছি। যন্ত্রণায় ছটপট করতে করতে সে বলছে, আমি চুরি করেছি জবের আটা, আমাকে যা শাস্তি দেবার দিন, এভাবে আর কষ্ট দেবেন না। শহুরে প্রচুর প্রতিপত্তি ছিল জোহান কেপলারের বাবার। সকলেই তার দিকে ভয় মিশ্রিত চোখে তাকিয়ে থাকত।
পথে যেতে যেতে মাঝে মধ্যেই তিনি রাজার মতো খামখেয়ালিপনা প্রদর্শন করতেন, যা খুশি তাই তুলে নিতেন, লোকে কিছু মনে করতো না, বরং ভাবত ওই বিখ্যাত তান্ত্রিক আমার সঙ্গে কথা বলেছেন, এতেই আমার 14 পুরুষ ধন্য হয়ে গেছে। কোথা থেকে কোথায় এলেন জোহান কেপলার, টুকটাক আর জড়িবুটির ভাঁওতা থেকে প্রগতিশীল বিজ্ঞানের প্রশস্ত সরণি। কিভাবে ঘটল এই উত্তরণ? এক অদ্ভুত কাহিনী। ছোটবেলা থেকে কেপলার রোগে ভুগতেন, ভীষণ রুগ্ন, দুর্বল ছিলেন তিনি। 4 বছর বয়সে এই পরলোক যাবার ব্যবস্থা প্রায় পাকা করে ফেলেছিলেন। গুটি বসন্তে আক্রান্ত হয়েছিলেন তিনি, স্মলপক্স। হয়তো ভবিষ্যতে তাকে দিয়ে অনেক বড় কাজ করানো হবে বলেই বিধাতা পুরুষ সে যাত্রা তাকে ছেড়ে দিয়েছিলেন। এই অস্বাভাবিক রোগ মুক্তির পর থেকেই কেপলারের মানসিকতার জগতে দারুণ পরিবর্তন ঘটে যায়। সংক্ষেপে বলা যেতে পারে বোধহয় তার নবজন্ম হয়েছিল। পরিবারের লোকেরা তার পড়াশোনার প্রতি বিন্দুমাত্র উৎসাহী ছিলেন না, থাকবেই বা কী করে, তান্ত্রিকের বংশধর। কিন্তু শিশু জোহান কেপলার পড়াশোনাতে ভীষণভাবে আগ্রহী হয়ে ওঠে। এই সময় আর্মেটবার্গের ডিউক নানা জায়গাতে শিশু শিক্ষা প্রচারের উদ্দেশ্যে বিদ্যালয় খুলেছিলেন। তার ইচ্ছা ছিল ছেলেদের ধর্ম বিষয়ে সচেতন করে তোলা, তা না হলে ভবিষ্যতে সৎ শোভন নাগরিক পাওয়া সম্ভব হবে না। অবশ্যই বিদ্যালয়গুলিতে ধর্মশাস্ত্রের পাশাপাশি বিজ্ঞানের প্রাথমিক বিষয়গুলিও পড়ানো হতো। এমনই একটি স্কুলে একদিন ভর্তি হয়েছিলেন কেপলার। মা বাবাকে কোনো কথা জানাননি, পাছে তারা বাধার সৃষ্টি করেন। এইভাবে তার জীবন চলেছিল। সেই প্রথম ডাইনি বাড়ির অন্ধকার থেকে বাইরের প্রকৃতির মুক্ত জগতে পা রাখলেন জোহান কেপলার। অবাক বিস্ময়ে তাকিয়ে থাকলেন সূর্যের আলোক কণার দিকে। চারপাশে আলোর এত উৎসার, তবে আমাদের বাড়িটি এখনো মধ্যযুগীয় কুসংস্কারের মধ্যে পড়ে আছে কেন? কি কারণে? ডিউকে স্থাপিত স্কুলে এসে কেপলার নতুন স্বপ্ন দেখতে শিখেছিলেন, প্রকৃতির রহস্যকে অনুসন্ধিৎসু মন দিয়ে বিশ্লেষণ করেছিলেন। প্রাথমিক শিক্ষা শেষ হলো। 20 বছর বয়সে তিনি টুবিনজেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন। টুবিনজেন, এখানে এসেই তিনি পরিচিত হয়েছিলেন কোপারনিকাসের জ্যোতির্বিজ্ঞান সম্পর্কিত তথ্যের সঙ্গে। কোপারনিকাসকে তিনি চোখে দেখেননি, কিন্তু কোপারনিকাসই হয়ে উঠেছিলেন তার প্রচ্ছন্ন শিক্ষাগুরু। তখনও কোপারনিকাসের মতবাদকে আইনগতভাবে স্বীকার করে নেওয়া হয়নি। টলেমির সূর্যকেন্দ্রিক মতবাদটিকেই সকলে মেনে নিয়েছিলেন এবং সেটাকেই অভ্রান্ত বলে মানতেন। টলেমি বলেছিলেন পৃথিবী স্থির, সবাই তোমরা জানো, সূর্য চারদিকে ঘোরে। কোপারনিকাস বলেছিলেন আকাশে সূর্যকে কেন্দ্র করে সব কিছু ঘোরে, এমনকি পৃথিবীও। কোপারনিকাসের এই কথার সমর্থন বাইবেলে নেই, সুতরাং এটি ধর্মবিরুদ্ধে, এই অজুহাতে নিষিদ্ধ করা হয়। কেপলারের মনের বাসনা ছিল ভবিষ্যতে তিনি একজন ধর্মযাজক হবেন। কেন যে তিনি এই বাসনা পোষণ করেছিলেন তার আসল কারণ আমরা জানি না, মোটেই জানি না। কিন্তু দেখা গেল ক্রমশই তার মত পরিবর্তিত হচ্ছে। তিনি বুঝতেই পারছেন এই শাশ্বত সত্য, তা হলো এইভাবে ধর্মযাজক হলে কোনো লাভ হবে না। মানুষকে আরও বেশি শোষণ করা হয়, বস্তা পচা ধর্মের বাণী কপচানো হয়। তার থেকে অনেক ভালো হবে যদি জোহান কেপলার বিজ্ঞানী হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন। ইতিমধ্যে কোপারনিকাসের মতবাদকে মনে প্রাণে গ্রহণ করেছেন তিনি পরিষ্কার বুঝতে পেরেছিলেন যে টলেমিকে এবার সরে যেতে হবে, সরে যাওয়ার সময় এসেছে। কোপারনিকাসকে তার প্রাপ্য জায়গা ছাড়তেই হবে। টুবিনজেন বিশ্ববিদ্যালয়ের দিনগুলি কেটে গেল। শিক্ষকতার চাকরি পেয়ে গেলেন জোহান কেপলার। শুরু হলো নতুন পথে পরিভ্রমণ। কলেজে পড়বার সময় মাত্র 25 বছর বয়সে দ্য হিস্ট্রি অব দ্য ইউনিভার্স নামে একটি বিতর্কিত বই লিখে আলোড়ন তুলেছিলেন কেপলার। এই বইটি পড়ে ছুটে এসেছিলেন দুজন বিখ্যাত জ্যোতির্বিদ, গ্যালিলিও এবং টাইকো ব্রাহে। তরুণ বিজ্ঞানীর গবেষণা কার্যের ধরন দেখে তারা খুব খুশি হয়েছিলেন। তারা বুঝতে পেরেছিলেন এইভাবেই নতুন প্রজন্মের বিজ্ঞানের আধুনিকতম চিন্তাভাবনাতে আত্মনিয়োগ করবেন। কিন্তু কেপলারের বিরুদ্ধবাদীরা সচেষ্ট হয়ে উঠলেন। তার বইয়ের বক্তব্য বিষয়ে ধর্মবিরোধী মনোভাবের প্রকাশ দেখে পাদ্রী সমাজে উষ্মা ছড়িয়ে পড়তে বেশি দেরি লাগলো না। বিপদের গন্ধ পেয়ে কেপলার শহর থেকে পালিয়ে গিয়েছিলেন। নিদারুণ অনিশ্চয়তার মধ্যে তার দিন কাটছে।
দেখা গেছে তার আর্থিক অনটন, গবেষণা চালাবেন কি করে স্থির করতে পারছেন না। এই সময় ভগবানের আশীর্বাদের মতো তার উপর নেমে এলো টাইকো ব্রাহের সহানুভূতি। ব্রাহে তাকে সহকারী হিসেবে মনোনীত করলেন। ব্রাহে এবং কেপলার দুজনেই সুদূর আকাশের দিকে তাকিয়ে থাকতেন। তাদের মনে স্থির বিশ্বাস ছিল মানুষের জীবনের ভালো মন্দের ওপর এই গ্রহ নক্ষত্রের অসীম প্রভাব আছে। তারাই প্রথম আধুনিক জ্যোতিষশাস্ত্রের চর্চা করেছিলেন। ঘোষণা করেছিলেন জন্ম মুহূর্ত থেকে মৃত্যু অবধি মানুষকে নিয়ন্ত্রণ করে দূর আকাশের ওই নক্ষত্র দল। কেপলার ঘোষণা করেছিলেন ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা থেকে বিরাট ব্রহ্মাণ্ড সবই এক সুরে বাঁধা। তখনকার দিনে এ ধরনের মতবাদ প্রকাশ করা যথেষ্ট সাহসিকতার বিষয় ছিল। ব্রাহের মৃত্যুতে জোহান কেপলার অত্যন্ত ভেঙে পড়েছিলেন। ব্রাহে ছিলেন তার জীবনের দুর্দিনের পথপ্রদর্শক। ঈশ্বরের একটি বিশেষ ইচ্ছা পূরণের জন্য বোধহয় তারা দুজনেই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, একে অন্যের পরিপূরক হয়ে উঠতে পেরেছিলেন। শেষ অবধি কেপলারের সঙ্গে গ্যালিলিওর মত পার্থক্য দেখা দিয়েছিল। কেপলার বিশ্বাস করতেন যে কুষ্টি এবং ঠিকুজি মানুষের সব কিছুকে নিয়ন্ত্রণ করতে পারে। গ্যালিলিও এই ব্যাপারে চরম অবিশ্বাসী ছিলেন। 1610 খ্রিস্টাব্দে তাদের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়। তারপর আর কখনো তাদের মধ্যে বন্ধুত্বের কখনো তাদের মধ্যে যোগাযোগ হয়নি, কখনো তাদের মধ্যে যোগাযোগ ঘটেনি, বন্ধুত্ব স্থায়িত্ব লাভ করেনি। গ্যালিলিও কিন্তু তার তরুণ বন্ধুকে মনে রেখেছিলেন। দূরবীন যন্ত্র আবিষ্কার করে যে কয়েকজন বিশিষ্ট বিজ্ঞানীর কাছে তা পাঠিয়েছিলেন, তাদের মধ্যে কেপলার ছিলেন অন্যতম। 1630 খ্রিস্টাব্দে 58 বছর বয়সে বরেণ্য বিজ্ঞানী কেপলারের কর্মময় জীবনের অবসান ঘটে। এটা আমি কেপলার সম্বন্ধে, তার বিজ্ঞান চেতনা কিভাবে উন্নত হয়েছিল, একটা তান্ত্রিকের পরিবার থেকে বেরিয়ে এসে কিভাবে নিজেকে ডেভেলপ করেছিলেন, তার কথা বললাম। এবারে কেপলারের আরও অন্য কিছু কথা শুনে নেওয়া যাক। আগেই বলেছি কেপলারের জন্ম 1571 27 ডিসেম্বর আর মৃত্যু 15ই নভেম্বর 1630। তাকে একজন গণিতবিদ বলা যায়, জ্যোতির্বিজ্ঞানী বলা যায়, জ্যোতিষী বলা যায়, এত কিছু বলা যায়। জ্যোতিষী অবশ্যই, জ্যোতির্বিজ্ঞানী এবং একাধারে তিনি আবার জ্যোতিষী। এই জোহানেস কেপলারের ছবি তোমাদের আগে দেখিয়েছি, আর একবার জোহানেস কেপলারের ছবিটা তোমাদের সামনে আমি তুলে ধরছি। এই হচ্ছে জোহানেস কেপলার, বিশিষ্ট গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী ও জ্যোতিষী। এবার আমি তার অন্য কথাগুলো একটু বলি। কর্মজীবনে কেপলার ছিলেন অস্ট্রিয়ার গ্রাৎস শহরে অবস্থিত একটি সেমিনারি স্কুলে গণিতের শিক্ষক, যেখানে তিনি প্রিন্স হান্স উলরিক ফন এগেনবার্গের একজন ঘনিষ্ঠ সহযোগিতা পরিণত হন। এরপরে তিনি বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী টুমকো ব্রাহের সহকারী হন। আগেই আমি বলেছি, একসময় সম্রাট দ্বিতীয় রুডলফ এবং তার দুই উত্তরসূরি ম্যাটিয়াস ও দ্বিতীয় ফার্ডিন্যান্ডের রাজনীতিবিদ, রাজগণিতবিদ হিসেবে তিনি কাজ করেছিলেন। এছাড়া অস্ট্রিয়ার লেন্স শহরে গণিত পড়িয়েছেন, জেনারেল ভ্যালেন্সটাইনের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন, পাশাপাশি আলোকবিদ্যার মৌলিক নীতি নিয়ে কাজ করেছেন। প্রতিসরণ দূরবীন একটি উন্নততর দূরবীনের একটি উন্নততর সংস্করণ নির্মাণ করেন, যার নাম বর্তমানে কেপলারীয় দূরবীন, এবং সমসাময়িক গ্যালিলিয়ের দূরবীন বিষয়ক কাজ সম্পর্কে মন্তব্য করেন। কেপলার যখন জীবিত ছিলেন তখন জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিষশাস্ত্রের মধ্যে কোনো পার্থক্য ছিল না। এখন যথেষ্ট পার্থক্য আছে। অ্যাস্ট্রোনমি আর অ্যাস্ট্রোলজি তদানীন্তন সভায় পার্থক্য ছিল না, কিন্তু জ্যোতির্বিজ্ঞানের সাথে সুস্পষ্ট পার্থক্য ছিল পদার্থবিজ্ঞানের। সে সময় পদার্থবিজ্ঞান ছিল প্রাকৃতিক দর্শনের একটি শাখা, আর জ্যোতির্বিদ্যা ছিল লিবারেল আর্টসের অন্তর্ভুক্ত গণিতের একটি উপশাখা। কেপলার তার আবিষ্কারগুলোকে ধর্মীয় যুক্তির মাধ্যমে সিদ্ধ করার চেষ্টা করেছিলেন। তিনি মনে করতেন ঈশ্বর একটি মহাপরিকল্পনার অংশ হিসেবে বিশ্বজগৎ সৃষ্টি করেছেন এবং প্রাকৃতিক কার্যকরণ অনুসন্ধানের মাধ্যমেই কেবল সেই পরিকল্পনা কিছুটা বোঝা সম্ভব। এজন্যই বোধহয় কেপলারের গবেষণা কর্মকে জ্যোতির্বিজ্ঞান না বলে জ্যোতির্বিদ্যা
বলাই বেশি যুক্তিসঙ্গত হবে। তিনি তার নতুন জ্যোতির্বিদ্যার নাম দিয়েছিলেন খ পদার্থবিদ্যা, সেলেস্টিয়াল ফিজিক্স, যাকে বিবেচনা করা যেতে পারে অ্যারিস্টটলের অধিবিদ্যার জগতে একটি বিশেষ অভিযাত্রা এবং অ্যারিস্টটলের অন দ্য হ্যাভেন্স গ্রন্থের উত্তরকণ্ড হিসেবে। মোট কথা, জ্যোতির্বিদ্যাকে সার্বজনীন গাণিতিক পদার্থবিদ্যার একটি শাখা হিসেবে বিবেচনা করে তিনি ভৌত বিশ্বতত্ত্বের সুপ্রাচীন প্রথাকে একটি নতুন আঙ্গিক দিয়েছিলেন। কি তার অবদান ছিল? নববর্ষের উপহার হিসেবে তার বন্ধু ও এক সময়কার পৃষ্ঠপোষক ব্যারন ভাকার ফন ভ্যাকেনভ্যান্ডের জন্য সে বছর তিনি একটা বই লিখে দিয়েছিলেন। সেটার নাম নববর্ষের জন্য সরভুজি তুষারের উপহার, একটি ছোট পুস্তিকা। এতে তিনি প্রথমবারের মতো তুষারকণার সরভুজাকৃতির প্রতিসাম্য বর্ণনা করেন, যার ফলশ্রুতিতে প্রতিসাম্যের একটি পরমাণুবাদী ব্যাখ্যা পাওয়া যায়। গোলকের সজ্জার জন্য সবচেয়ে কার্যকরী উপায় সম্পর্কেও একটি অনুকল্প বেরিয়ে আসে, যাকে কেপলার অনুমিতি বলা হয়। কেপলার ছিলেন অনিয়নের গাণিতিক প্রয়োগ আবিষ্কারের অন্যতম পুরোধা। 1611 সালে প্রাগে ধর্মীয় রাজনৈতিক উত্তেজনা চরম রূপ ধারণ করে। সম্রাট রুডলাফের শারীরিক অবস্থার অবনতির কারণে তার ভাই ম্যাটিয়াস তাকে বোহেমিয়ার রাজার পদ থেকে অবসর নিতে বাধ্য করেন। রুডলফ এবং ম্যাটিয়াস উভয়ই কেপলারের কাছে জ্যোতিষতাত্ত্বিক উপদেশ চান। এই সুযোগে তিনি কিছু আপোষমূলক উপদেশের মাধ্যমে অবস্থার উন্নতি ঘটাতে সাহায্য করেন। গ্রহতারার অবস্থান সম্পর্কে খুব কমই মন্তব্য করেছিলেন, যাতে রাজারা কোনো আকস্মিক পদক্ষেপ না নেন। কিন্তু এটি বুঝতে বাকি ছিল না, ম্যাটিয়াসের দরবারে কেপলারের খুব একটা ভবিষ্যৎ নেই। সে বছরই কেপলারের স্ত্রী বারবারা হাঙ্গেরীয় তিলকিত জ্বরে আক্রান্ত হন, মৃগীরোগীর লক্ষণ দিয়ে যার সূচনা ঘটে। বারবারা সুস্থ হতে না হতেই তার 3 সন্তান গুটি বসন্তে আক্রান্ত হয়। 6 বছর বয়সী ফিডরিস মারা যান। ছেলের মৃত্যুর পর পাদোয়া ও ভু অ্যাটেমবার্গের পৃষ্ঠপোষকদের কাছে জ্যোতির্বিদ্যা বা গণিতের পদের আবেদন করে পত্র পাঠান। ভু অ্যাটেমবার্গের টুবিয়েন বিশ্ববিদ্যালয় ক্যালভিনীয় ধর্মদ্রোহিতা এবং আউসবুর্গ কনফেকশন ও কনফার্ড ফর্মুলা লঙ্ঘনের কারণে কেপলারকে নিতে রাজি হয়নি। 1610 সালে গ্যালিলিও ইউনিভার্সিটি অফ পাদোয়া থেকে চলে যায়। শূন্যস্থান পূরণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে আমন্ত্রণ জানায়, কিন্তু কেপলার জার্মান ভূমিতে থাকা শ্রেয় মনে করে অস্ট্রেলিয়ার লিন্সে যান শিক্ষক ও জেলা গণিতবিদের একটি পদের ব্যবস্থা করতে। তিনি ফিরে আসার কিছুদিনের পরেই অবশ্য আরও অসুস্থ হয়ে বারবারা মৃত্যুবরণ করেন। এ কারণে কেপলার লিন্সে যাওয়ার তারিখ পিছিয়ে দিয়ে আরও কিছুকাল প্রাগে থাকার সিদ্ধান্ত নেন। 1612 সালে সম্রাট রুডলফ মারা যাওয়ার পূর্ব পর্যন্ত এখানেই ছিলেন, যদিও রাজনৈতিক অস্থিতিশীলতা, ধর্মীয় অসহিষ্ণুতা, পারিবারিক দুঃখভোগ এবং তার স্ত্রীর জমি নিয়ে আইনি জটিলতার কারণে এ সময় মাঝে তার গবেষণা এগোয়নি। গবেষণা হচ্ছে না দেখে এ সময় তিনি পূর্বের কাজ অন্যদের সাহায্য নিয়ে একলোগাই ক্রনিকাই নামে একটি কালপঞ্জি তৈরিতে ব্যস্ত থাকেন। মাটিয়াস হলি রোমান সাম্রাজ্যের সম্রাট হিসেবে অভিষিক্ত হওয়ার পর কেপলারের পূর্বতন চাকরি পূর্ণ বেতন সহ পুনর্বহাল করেন এবং চাকরি নিয়ে তাকে লিন্সে যাওয়ার অনুমতি দেন। আমি কেপলার সম্বন্ধে সামান্য কিছু বললাম। বিচিত্র তার জীবন। একটা তান্ত্রিকের পরিবার থেকে জন্মগ্রহণ করে গণিতবিদ, জ্যোতির্বিদ ও জ্যোতিষশাস্ত্রের একজন পায়োনিয়ার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা একটি চারটিখানি কথা ছিল না। তদানীন্তন ধর্মীয় উন্মাদনার যুগে তিনি কোপার্নিকাসের মতবাদকে সুপ্রতিষ্ঠিত করেছিলেন। শুধু এইটুকুন কথা বলে তোমাদের কেপলারকে স্মরণ করতে বলি। এই জোহানেস কেপলার সম্বন্ধে আমি যে বললাম, তোমরা সেটা অবশ্যই শুনবে এবং তোমাদের মতামত আমায় জানাবে। ভালো থাকো, সুস্থ থাকো এবং করোনাকে জয় করে
খুব শীঘ্রই আমরা নিজেদের আবার তোমাদের কাছে নিয়ে যেতে পারবো এই আশাটুকু রেখে গল্প স্যারের আসর শেষ করলাম।